নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি। আজকের গল্পের নাম চোরের বউ। লিখেছেন সুবিখ্যাত লেখক প্রচেত গুপ্ত। গান হচ্ছে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। কিছুদিন হলো বিশ্বনাথ তার মোবাইল ফোনে রবীন্দ্রসঙ্গীত নিয়েছে। এখন কেউ ফোন করলেই ভেতরে এই গান শুনতে পায়। অবশ্য পুরো গান নয়, ঘুরে ফিরে দুটো লাইন। নেওয়ার সময় ভয় ছিল, কে জানে এই গান শিখার পছন্দ হবে কিনা। পছন্দের ব্যাপারে শিখা খুবই খুঁতখুঁতে। 2 বছর হয়ে গেল তারা নতুন ফ্ল্যাটে এসেছে। শিখার এখনও সবটা পছন্দ হয়নি। দক্ষিণে নাকি আর একটা জানলা থাকা দরকার ছিল। বারান্দাটা বড্ড ছোট। ফ্ল্যাট 3 তলার বদলে 4 তলায় হলে ভালো হতো। এই রকম আরও নানা কিছু। তবে মোবাইলের গান শিখার পছন্দ হয়েছে। সে তার স্বামীকে বলেছে, আমি যখন ফোন করব তুমি কিন্তু চট করে ধরতে পারবে না। আগে আমি কিছুক্ষণ গান শুনব, তারপর কথা বলবো। আজ গান শুনেই শিখা রেগে গেল। উত্তেজিত গলায় বলল, এত দেরি করো কেন? আমি কি গান শুনতে ফোন করেছি? বিশ্বনাথ চাপা গলায় বলল, বাজে কথা বলো না। আবার কি হলো? শিখা চিবিয়ে চিবিয়ে বলল, কি আবার হবে? এখন ওই মেয়ে বলছে দুপুরে নাকি সেদ্ধ খাবে। সেদ্ধ খাবে? শিখা ঝাঁঝিয়ে উঠল, মানে কি জানো না? ন্যাকা, ফোনটা ওকে দিচ্ছি, তুমি বরং জিজ্ঞেস করে নাও। বিশ্বনাথ 4-5টা একবার দেখে নিল, তারপর গলা আরও নামিয়ে বলল, শিখা, কি হচ্ছে কি? এত অধৈর্য হয়ে পড়ছো কেন? শিখা ঝাঁঝিয়ে উঠল, অধৈর্য হব না? রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বলছে শরীরটা কেমন ঢিস ঢিস করে বৌদি, মনটাও ঠিক নেই। আজ আর অন্য কিছু খাবো না। ভাতের সঙ্গে আলু কুমড়ো আর বড় দেখে একটা উচ্ছে সেদ্ধ করে দিন। তেল লঙ্কা দিয়ে 2 গেরাস খেয়ে নেব। আর কি বলছে শুনবে? বলছে ঘরে মুসুর ডাল আছে, থাকলে ভাতের মধ্যে 1 মুঠো ফেলে দেন। না থাকলে অসুবিধে নাই, অন্য ডাল হলেও চলবে। ভাবো কাণ্ড, এমনভাবে কথা বলছে যেন সত্যি সত্যি আমার ননদ এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমাকে নিয়ে শপিংয়ে যাবে। উফ! বিশ্বনাথ খানিকটা নিশ্চিন্ত গলায় বলল, ভালোই তো, পরিস্থিতি সহজ হয়ে গেলে সুবিধে। তুমি ঠান্ডা মাথায় কথা বলতে পারবে। সুবিধে? এর মধ্যে সুবিধের কি দেখলে? এই ভর দুপুরে উচ্ছে চাইছে, সেটা সুবিধের হলো? বিশ্বনাথ বলল, উফ, সামান্য উচ্ছে নিয়ে তুমি ভাবছো শিখা? ঘটনা যা, তাতে এই মহিলা 1 লাখ টাকা দিয়ে শুরু করলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। শিখা অবাক হয়ে বলল, 1 লাখ টাকা? বলো কি? আমরা কিছু করলাম না। একটা মানুষ মরলে 1 লাখ আর কি, বেশ কমই। দিনকাল বদলে গেছে শিখা। আমি এমনি এমনি মেয়েটাকে ভুজুং ভাজুং দিয়ে হাসপাতাল থেকে সরিয়ে বাড়িতে নিয়ে আসিনি। ওসব এখন ছাড়ো। তুমি রান্নার মাসিকে চট করে বাজার থেকে একটু ঘুরে আসতে বলো না। একটা সামান্য উচ্ছে পাবে না? ঠিক পাবে। উচ্ছে টুচ্ছে অনেক বেলা পর্যন্ত পাওয়া যায়। কি ব্যাপার বলো তো? তুমি কি চাও আমি গৌরীকে তাড়িয়ে দিই? এই দুপুরে বাজারে গিয়ে উচ্ছে আনতে বলাও যা, মাইনে হাতে ধরিয়ে চলে যেতে বলাও তাই। আমি পারবো না। বলার হলে তুমি বলো। টেলিফোনটা দেব? বিশ্বনাথ সোজা হয়ে বসল আর চোখে বাঁ দিকে তাকালো। বাঁ দিকের টেবিলটা অদিতি পালের। এই ধেড়ে বয়সেও মহিলার একটা বিচ্ছিরি অভ্যেস আছে।
আশেপাশে কেউ ফোন করলেই হলো, কথা শুনবে, আড়ি পেতে শোনা নয়, একেবারে হাঁ করে শোনা। একদিন তো অ্যাকাউন্টসের মনোময় রেগে মেগে রিসিভার কান থেকে নামিয়ে বলল, অদিতিদি কিছু বলবেন? মহিলা হেসে বলল, না ভাই, কিছু বলবো না, তুমি কার সঙ্গে কথা বলছো তাই শুনছি। এরপরে আর কি বলা যায়? অদিতি পাল আজ অবশ্য কথা শুনছে না, শুনলেও অন্তত এদিকে তাকিয়ে নেই, মাথা নামিয়ে ফাইল দেখছে। বিশ্বনাথ ঝুঁকে নিল না, সে যেমন গলা নামিয়ে কথা বলছিল সেভাবেই বলতে লাগলো, শিখা, যা হোক একটা কিছু করে ম্যানেজ করো, উচ্ছে পটল যা চাইছে দিয়ে দাও, খাইয়ে টাইয়ে কথা বলার চেষ্টা করো, ট্রাই টু টক উইথ হার। যে ঝামেলাটা হয়ে গেছে সেখান থেকে টাকা পয়সা ছাড়া বেরোনোর কোনো পথ নেই। আমি যাদের সঙ্গে কথা বলছি প্রত্যেকেই একই কথা বলছে ঝামেলা বাড়াবেন না, মুখ বন্ধ করে দিন। অ্যামাউন্টটা কত সেটাই এখন কথা, তোমার ওপর সেটুকুই এখন দায়িত্ব, 5 কান হওয়ার আগেই। একটু আগে হাসপাতালে ফোন করেছিলাম, ওয়ার্ডে সিস্টার নেই, ঠিক মতো বলতে পারল না, তবে বলল লোকটা এখনো ঘুমোচ্ছে, ওরা ব্যথার জন্য কড়া কোনো ইঞ্জেকশন দিয়েছে, বিকেলে ডাক্তার রাউন্ডে আসবে, এক্স রে হবে, কটা হাড় আস্ত আছে তখন বোঝা যাবে। আমি চাইছি তার আগেই লোকটার ফ্যামিলির সঙ্গে একটা সেটেলমেন্টে চলে আসতে। শেষ করে একটা দাঁত ঘষা ধরনের শব্দ করল শিখা, রাগের শব্দ। বলল, আমি কি করব? ওই মহিলার সঙ্গে তুমি কথা বলবে, সেই জন্যেই বাড়িতে দিয়ে এসেছি। আমি যে বলতে পারতাম না তা নয়, মহিলা বলেই তোমার হাতে ছেড়েছি, বাবা বাছা বলে বার্গেনটা ভালো পারবে। এই মেয়ে যদি বাইরে থাকতো সমস্যা হতো শিখা, গুন্ডা মস্তানরা সব এদের চেনা জানা, তারা চাপ বাড়ানোর জন্য 5 রকম পথ শিখিয়ে দিত, সেই জন্যই মেয়েটাকে চোখের আড়াল করতে বারণ করছি। শিখা সামান্য গলা তুলে বলল, এর মধ্যে দরাদরির কি আছে? আমাদের কি দোষ? তুমি এমনভাবে বলছো যেন আমরা মাথায় রডের বাড়ি মেরে লোকটাকে আমাদের 3 তলার বারান্দা থেকে ফেলে দিয়েছি। বিশ্বনাথ টেলিফোন কানে নিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। না, এখান থেকে কথা বলা যাবে না। এবার 1জন 2জন করে তাকাতে শুরু করেছে। ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এলো। শিখা এখনো বিষয়টার গুরুত্ব বুঝতে পারছে না। বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। লোকটার সত্যি সত্যি যদি বড় কিছু হয়ে যায় তাহলে থানা পুলিশ অনেক দূর পর্যন্ত গড়াবে। কিভাবে মরল, কে মারল, কেন মারল, হাজার কথা। সেসব সামলানোর মানে জলের মতো খরচ। লোকটার ফ্যামিলি তো টাকা নেবেই, পুলিশও টাকা নেবে। তার উপর আজকাল নানা ঝামেলা হয়েছে, মহিলা সমিতি, হিউম্যান রাইটস, পাড়ার ক্লাব, লোকাল কমিটি আছে। দোষগুণের বিচার হবে না, ঘটনা যত জানাজানি হবে বিপদ তত বাড়বে। সকালে কোনো রকমে মিথ্যে বলে হাসপাতালে ভর্তি করা গেছে, এখন এই মহিলাকে টাকা পয়সা দিয়ে রাজি করাতে হবে। ও হাসপাতালে জানাবে যা ঘটেছে লোকটার নিজের বাড়িতেই ঘটেছে। লম্বা বারান্দার এক কোণে দাঁড়িয়ে বিশ্বনাথ বলল, শিখা, তোমাকে আমি আবার বুঝিয়ে বলছি, দয়া করে তুমি মন দিয়ে শোনো। শিখা চাপা গলায় ধমকে উঠল, আমার কিছুই মন দিয়ে শোনার দরকার নেই। আসল ঘটনা কি? ঘটনা কিছুই নয়। ভোর রাতে একটা চোর কার্নিশ বেয়ে আমাদের 3 তলার ফ্ল্যাটে উঠে আসছিল। আওয়াজ পেয়ে তুমি দরজা খুলে বারান্দায় বেরিয়ে গেলে। বেরিয়ে দেখলে রোগটা রেলিং টপকে বারান্দায় উঠি উঠি করছে।
তোমাকে দেখে ভয় পেয়ে চোরটা পিছনে লাফ দিল, ব্যাস এই তো ঘটনা। তারপর চোরটা নিচের চাতালে পড়ে পা ভাঙল না পাঁজর ভাঙল তাতে তোমার কি? কিছুই নয়, মরুক, মরে জাহান্নামে যাক। আসলে তোমার অত দরদ দেখানোটাই বিরাট বোকামি হয়েছে। লাফিয়ে ঝাঁপিয়ে হাসপাতালে নিয়ে গেলে, নিয়ে গিয়ে এখন ফেঁসে গেছো। পুলিশকে একটা ফোন করতে, তারা আসতো, এসে যা ভালো বুঝতো করতো। তুমি ওই পরিমল আর কল্যাণটার কথা শুনে নাচলে, এখন ঠেলা সামলাও। না, শিখা বুঝতে চাইছে না। এখন পুলিশকে অ্যাভয়েড করা ছাড়া অন্য কোনো পথ নেই। পরিমল কল্যাণরা ঠিক পরামর্শই দিয়েছে। বিশ্বনাথ খানিকটা হুকুমের ভঙ্গিতেই বলল, আগে তুমি ওই মেয়েটার খাবারের ব্যবস্থা করো। দুঃখিত, একটা চোরের বউয়ের জন্য আমি এখন গাছ থেকে উচ্ছে পাড়তে যেতে পারবো না। ইচ্ছে হলে তুমি পেড়ে দিয়ে যাও। উফ, কোন আক্কেলে যে মেয়েটাকে এখানে এনে তুললে! অচেনা অজানা একটা মহিলাকে কেউ বাড়িতে নিয়ে আসে? ছি ছি, আর যে সে মহিলা নয়, চোরের বউ। যত ভাবছি তত অবাক হয়ে যাচ্ছি। বিশ্বনাথ রেগে গিয়ে বলল, আসতে বলো শিখা, চোরের বউ করছো কেন? শুনতে পাবে। অন্য কেউ তো আর জানছে না যে তোমার বাড়িতে কে রয়েছে। চোরের বউ না রাজার বউ? বলছি তো, একটা বেলার ব্যাপার। লাস্ট যেটুকু খবর পেয়েছি তাতে মনে হচ্ছে সন্ধ্যের মধ্যে লোকটা অনেকখানি সুস্থ হয়ে যাবে। ইনজুরি কতটা জানার আগেই মহিলার সঙ্গে টাকা পয়সার কথা শেষ করে নাও। মোটামুটি একটা অ্যামাউন্টে রাজি করিয়ে ফেলো। ফাইনাল আমি দেখব। সাবধানে কথা বলবে। মেয়েটা চালাক চতুর আছে। দেখলে না কেমন খবর পেয়ে হাসপাতালে এসে হাজির হলো। দেখি এমার্জেন্সিতে ঢুকে বেডের পাশে বসে আছে। শুধু বসে থাকলে কথা ছিল, ফিস ফিস করে কান্নাকাটিও করছিল, বানানো কান্না। তখনই পরিমল আর আমি ঠিক করলাম একে আগে এখান থেকে সরাতে হবে। মেয়েটার কান্নাকাটি দেখে অনেকেই তাকাচ্ছিল। নেহাত হাসপাতালে কান্না একটা নর্মাল ব্যাপার। শিখা বলল, সরাতে হবে মানে? সরিয়ে একেবারে বাড়িতে এনে তুলতে হবে? আর কোথায় নিয়ে যাব? মেয়েটা যে লোকটার বউ প্রথমটাই বুঝতে পারিনি। পরে জিজ্ঞেস করায় বলল, বোধহয় কাছাকাছি কোনো বস্তি টস্তিতে থাকে। হাসপাতালের এক ঝাড়ুদার নাকি তার স্বামীকে চিনতে পেরে খবর দিয়েছে। ডাহা মিথ্যে, এদের সব আগে থেকে ঠিক করা থাকে। গোটা বস্তি যে বাড়িতে উঠে আসেনি তাই যথেষ্ট। মানে? শিখার গলায় বিস্ময়। বিশ্বনাথ পিছন দিকটা একবার দেখে নিল। কেউ শুনছে না তো? না, বারান্দা ফাঁকা। এই সময়টা সবাই নিজের টেবিলে থাকে। স্ত্রীর প্রশ্নের উত্তর বিশ্বনাথ নিজেও ঠিক জানে না। কল্যাণ বলছিল ও নাকি কোথায় শুনেছে এই ধরনের ঘটনায় দলবল আশেপাশে লুকিয়ে থাকে। ক্রিমিনালের গা থেকে একটু রক্ত বেরোলেই ব্যাস, একেবারে রে রে করে উঠবে। গণপিটুনি, মানবাধিকার বলে তুল কালাম কাণ্ড করবে। কে আর পুলিশ টুলিশের হাঙ্গামার মধ্যে যেতে চায়? শিখা ফোঁস করে উঠল, চুপ করে আছো কেন? যাই হোক, একটা কথা বলে রাখছি, আমি কিন্তু কিছু পারবো না। একটা চোরের বউকে কোলে বসিয়ে গায়ে হাত বুলিয়ে কথা বলতে পারবো না। একে যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। শিখা ফোন ছেড়ে দেওয়ার পর বিশ্বনাথ নিজের টেবিলে এসে বসল। ব্যাগে রাখা জলের বোতলটা বের করে 2 ঢোক জল খেল। শিখা যেরকম বলছে ঘটনা পুরোটা তা নয়। চোরটা 3 তলায় উঠে এসেছিল ঠিকই, তবে হঠাৎ করে লাফ দেয়নি।
খসখস আওয়াজ পেয়ে বিশ্বনাথ ঘর থেকে বেরোনোর সময় দরজার পাশে রাখা লোহার রডটা হাতে নিয়েছিল। তখনও ভোরের আলো ফোটেনি। কোথা থেকে যেন একটা চাপা হলুদ আলো এসে বারান্দায় পড়েছে, সম্ভবত রাস্তার আলো। সেই আলোতে বিশ্বনাথ দেখল কালো গোল একটা মুখ, ছোট ছোট করে চুল কাটা। তখনই বিশ্বনাথ রডটা মাথার ওপর তুলে হুঙ্কার দেয়, এই কে রে? কালো মাথাটা বিড়বিড় করে কি যেন একটা বলবার চেষ্টা করে। বিশ্বনাথ 2 পা এগিয়ে আসে। আর তখনই ঘটনাটা ঘটল। লোকটা হাত ফসকালো। যতদূর মনে হচ্ছে 3 তলা থেকে নিচের চাতালে পড়ার আগে 2 তলার কার্নিশে ধাক্কা খেয়েছে। মাঝপথে একটা শব্দ হয়েছিল। বিশ্বনাথ রুমাল বের করে ঘাম মুছল। আচ্ছা, লোহার রডটা কোথায়? মনে পড়ছে না। ঘরেই রয়েছে নিশ্চয়। ইস, খুব ভুল হয়ে গেছে। জিনিসটা ঘরে রাখা ঠিক হয়নি। শিখাকে একটা ফোন করলে কেমন হয়? রডটা কাপড়ে মুড়ে পিছনের বাগানে টাগানে কোথাও ফেলে দিয়ে আসুক। ছাদেও রেখে আসতে পারে। থাক, এতটা দুশ্চিন্তার কোনো মানে হয় না। রড দিয়ে তো আর সে খুন করেনি, শুধু মাথার উপর তুলেছিল। নাকি একটা বাড়ি মেরেছিল? মনে পড়ছে না, ঠিক মনে পড়ছে না বিশ্বনাথের। আসলে টেনশনে সব গুলিয়ে আছে। বিশ্বনাথ আবার ব্যাগ থেকে বোতলটা বের করলো। গলাটা শুকনো লাগছে। মনে হচ্ছে আরও কয়েক ঢোক জল খাওয়া দরকার। একটা ভালো কাজ হয়েছে। ঘটনাটার কথা তেমন কেউ জানে না। অফিসে তো নয়ই, এমনকি ফ্ল্যাটেও নয়। শুধু 2 তলার পরিমল, 4 তলার কল্যাণ আর দারোয়ান ঝন্টু সিং জেনেছে। ঝন্টুকে পই পই করে বলে দেওয়া হয়েছে খবর যেন না বেরোয়। বেটা শুনলে নয়, হয় হাতে 10টা টাকা দিলে হতো। লোকটা পড়ে যাওয়ার পর ঘরে ঢুকে পরিমলের ফ্ল্যাটে ফোন করেছিল বিশ্বনাথ। ফোন বেজে যাচ্ছিল। তখন নিজে গিয়ে দরজা ধাক্কে পরিমলকে ঘুম থেকে তোলে। এত ভয় পেয়ে গিয়েছিল যে ডোরবেল বাজানোর কথা মনে ছিল না। চোখ কসলাতে কসলাতে বেরিয়ে এলো পরিমল। ঘটনা শুনে বলল, বলছেন কি বিশ্বদা, লোকটা বেঁচে আছে তো? 3 তলার উপর থেকে পড়েছে। বেঁচে থাকা টাফ। সেটাই তো বুঝতে পারছি না। খুব জোরে আওয়াজ হলো। একা নিচে যেতে সাহস হচ্ছে না। পরিমল, তুমি একবার আসবে? আপনি কি ঠেলা ঠেলা দিয়েছিলেন? না না, সেরকম কিছু নয়, শুধু এগিয়ে গিয়েছিলাম। পরিমল জামা গলাতে গলাতে বলল, চলুন চলুন, আগে গিয়ে দেখি। পুলিশে একটা ফোন করলে হতো। থানার নম্বর জানা আছে? বিশ্বনাথ পরিমলের একটা হাত চেপে ধরে বলে, থানার নম্বর? কই না তো। কি হবে ভাই? ভীষণ ভয় করছি। কি ফ্যাসাদে পড়লাম দেখুন তো। 1 তলায় নামতে নামতে কল্যাণের সঙ্গে দেখা। সে অন্ধকার থাকতে থাকতে মর্নিং ওয়াকে বের হয়। সিঁড়ির মুখে দেখা। চালাক চতুর ছেলে। সংক্ষেপে ঘটনা শুনেই বলল, পুলিশ? খেপেছেন নাকি? আগে একটা ট্যাক্সি ডেকে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এখানে মরে পড়ে থাকলে তো কেলেঙ্কারি। ঝন্টু সিং পিছনে নিজের ঘরে ঘুমোচ্ছিল। তাকে ডাকা হলো। চাতালে উপুড় হয়ে পড়ে থাকা লোকটাকে পাজা কোলা করে ট্যাক্সিতে যখন তোলা হলো, তখন সামান্য আলো ফুটেছে। তোমার নাম কি? মহিলা মুখ তুলে অল্প হাসল। বলল, কনক চাপা বৌদি। আপনি কনকও ডাকতে পারেন, চাপাও ডাকতে পারেন। হাসলে এই মহিলার অনেকগুলো দাঁত দেখা যায়। মনে হয় মাড়িতে কোনো সমস্যা আছে। বয়স কত?
30-এর কাছাকাছি, আবার একটু বেশিও হতে পারে। গরিব মেয়েদের বয়স চট করে বোঝা যায় না। কালো আর রোগা হলে তো কথাই নেই, তবে এর গায়ের রং একেবারে কালো নয়, ময়লা ময়লা একটা ভাব। নীল পাড়ের রং চটা শাড়ি পরায় সেই ভাবটা আরও বেশি লাগছে। হাসপাতালে এই মেয়ে নাকি কাঁদছিল, কই সেরকম কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না, বরং বেশ দিব্যি আছে। একেবারে গোড়ার দিকে যে জড়সড় ভাবটা ছিল সেটা পুরো না কাটলেও অনেকটা কেটেছে। প্রথমটায় ঘরে ঢুকে দরজার পাশে দাঁড়িয়েছিল খানিকক্ষণ, এখন বসার ঘরের মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। পা ছড়িয়ে বসে পান চিবোচ্ছে। তাকে পান দিয়েছে রান্নার মাসি গৌরী, নিজেই চেয়ে নিয়েছে। এই যে মাসি, একটা পান দাও দেখি। জর্দা দিও না, জর্দা খেলে বিল্টুর বাবার আবার রাগ করে, বলে নেশা ভাঙ হলো পুরুষের জিনিস, মেয়ে মানুষের নেশা ভাঙ করা ভালো না। গৌরী ভুরু কুচকে তাকায়। রান্নাঘরে এসে শিখাকে ফিসফিস করে জিজ্ঞেস করে, মেয়ে ছেলেটা কে গো? বসে বসে হুকুম মারে, পাগল টাগল নাকি? চাউনি তো ভালো না। শিখা একটু চুপ করে থেকে বিশ্বনাথ যেমন শিখিয়ে দিয়ে গেছে সেরকমই বলল, ও তোমার দাদাবাবুর অফিসের চেনা জানা, পিয়ন না কেয়ারটেকারের বউ। বেচারির স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, দেশ থেকে দেখতে এসেছে, বিকেলেই চলে যাবে। বেশি কথা টথা বলার দরকার নেই, একটা পান থাকলে দিয়ে দাও। গৌরী মুখ বেঁকিয়ে বলে, বয়ে গেছে আমার বেশি কথা বলতে, দাদা বাবুরও বলিহারি, কাকে না কাকে বাড়িতে এনে তোলে, তারপর গলা নামিয়ে বলে, সময় ভালো নয় বৌদি, কে চোর আর কে ছ্যাচোর বোঝা মুশকিল। এই মেয়ের মধ্যে একটা ছ্যাচোর ভাব আছে, পাগল আর ছ্যাচোর। চোখে চোখে রেখো বৌদি, দুপুরে আবার ঘুমিয়ে পড়ো না যেন, উঠে দেখবে সব সাপ। আহ গৌরী, এত কথা বলো কেন? তোমার কাজ হলে যাও এখন। খানিক আগে উচ্ছে সেদ্ধ ছাড়াই লাঞ্চ সেরেছে কনক চাপা। তার তরিবত করে খাওয়া দেখে শিখা বেশ অবাকই হয়েছে। অল্প করে দেন বলে শুরু করলেও ভাত নিয়েছে 2 বার। কে বলবে এই মেয়ের স্বামী হাসপাতালে হাত পা ভেঙে পড়ে আছে? কে জানে, হয়তো এরা এরকমই হয়, অভ্যস্ত। ভাতের মধ্যে ডাল আর কুমড়ো সেদ্ধ মাখতে মাখতে বলল, বৌদি একটা মাছ ভাজা হবে নাকি? হলে দেন দেখি। পেটির দিক দেখে দেবেন, গাদার মাছ খেয়ে আর গলায় কাটা ফুটাতে চাই না। এখন হলো গিয়ে আমার সংসারে বিপদের টাইম, এই টাইমে সাবধান থাকাটাই হলো আসল কাজ, ঠিক কি না? শিখা গম্ভীর হয়ে বলল, ঠিক। তাহলে দেন একটা, ভাজা না হলে ঝোল থেকেই তুলে দেন। আপনার রান্নার লোকের হাত কি রকম বৌদি? চিনির হাত না ঝালের হাত? চিনির হাত হলে তেমন ক্ষতি নাই, ঝালের হাত হলে ক্ষতি। বিল্টুর বাবাই বলে ঝাল বেশি খেলে পেটে ঘা হয়। শিখার মনে হলো এবার একটা ধমক দেওয়ার সময় এসেছে। বড্ড বকছে, শুধু বকছে না, গৌরী মনে হচ্ছে ঠিকই বলে গেল। মেয়েটার ভাবভঙ্গি স্বাভাবিক নয়, একটু পাগলাটে। না কে ভান করছে, দুটোই মারাত্মক। ধমক দিতে গিয়েও শিখা থমকে গেল। না থাক, কি থেকে কি হয়ে যাবে কে জানে, হয়তো ধমক খেয়ে আবার কান্নাকাটি শুরু করে দিল। বিশ্বনাথ যেরকম ভয় ধরিয়ে দিয়েছে। ফোন বাজছে। শিখা শোয়ার ঘরে গেল ফোন ধরতে। মাধবী? মাধবী ঘটনা সবই জানে। কিছুক্ষণ অন্তর অন্তর সে উদ্বিগ্ন হয়ে তার দিদিকে ফোন করছে। কি হলো দিদি, বউটা কি করছে? শিখা
ফিস ফিস করে বলল, কি আবার করছে, খুব ঝামেলা শুরু করেছে। মাধবী ভয় পেয়ে বলল, বলিস কি, চোরটা মারা গেল নাকি? চোর মারা গেছে কিনা জানি না, তবে আমি মারা গেছি। চোরের বউকে এখন আমি মাছের কাঁটা বেছে খাওয়াচ্ছি। কাঁটা বেছে মাছ খাওয়াচ্ছিস মানে? কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। শিখা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই বুঝবি কি করে? আমি নিজেও কিছু বুঝতে পারছি না। বৌদি বৌদি বলে ওই মেয়ে যা অর্ডার শুরু করেছে, তাতে মনে হয় একটু পরে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতে বলবে। মাথায় গোলমাল আছে মনে হচ্ছে। তোর জামাইবাবু ভয় পেয়ে আমার ঘাড়ে একটা পাগল গছিয়ে দিয়ে গেছে। তোকে বৌদি বৌদি করছে? সাংঘাতিক তো, নিশ্চয় কোনো মতলব আছে। আমার তো ভীষণ ভয় করছে রে দিদি। আমার ভয় করছে না, রাগ হচ্ছে। ঠিক করেছি, ওর খাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর ঘাড় ধরে বিদায় দেব। খবরদার দিদি, ও কাজও করিস না। বুবুনের বাবা অফিসে যাওয়ার আগে বলে গেছে, তোমার জামাইবাবু খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। মহিলাকে হাসপাতাল থেকে সরিয়ে না আনলে বিপদ আরও বাড়ত। এরা বিরাট গোলমাল পাকাতে জানে। দলবল ডেকে হয়তো থানা টানাও ঘেরাও করে বসতো, বলতো লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এবার ক্ষতিপূরণ চাই। শিখা অবাক হয়ে বলল, থানা ঘেরাও? চোরেরা থানা ঘেরাও করবে কি করে? কি যাতা বলছিস মাধবী? তোরও মাথাটা গেছে মনে হচ্ছে। মাধবী রাগ রাগ গলায় বলল, আমাকে বলছিস কেন? সেসব বুবুনের বাবা জানে। সে যা বলেছে আমি সেটাই তোকে বললাম। জামাইবাবু তোকে যেমন বলছে তুই সেইভাবে কর। টাকা পয়সার কথাটা বল, দুম করে বলবি না, আস্তে আস্তে বলবি, গল্প করতে করতে। শিখা উঠে দাঁড়ালো, উত্তেজিত গলায় বলল, আমাকে এখন একটা চোরের বউয়ের সঙ্গে বসে গল্প করতে বলছিস? কি গল্প করব? ওর শাশুড়ি কেমন, ননদ কেমন? আমার এবার কান্না পাচ্ছে মাধবী। সকাল থেকে কি কাণ্ড চলছে, আমার মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালাই। মাধবী ঘাবড়ে গিয়ে বলল, দিদি মাথা ঠান্ডা রাখ প্লিজ। জামাইবাবু আসার আগে তুই কিছু করে বসিস না। বৌদি বলুক, মাসি বলুক, পিসি বলুক, একদম রাগারাগি করিস না, ভালো ব্যবহার কর। আমি যাব? শিখা ধমকে বলল, খবরদার, কেউ আসবি না। তোরা ভেবেছিসটা কি মজা হচ্ছে? বাবাও ফোন করে বলছিল আসবো, বারণ করে দিয়েছি। কি দেখতে আসবে? চোরের বউ দেখতে আসবে? তাছাড়া আর কত ভালো ব্যবহার করব? ঘরে বসতে দিয়েছি, খেতে দিয়েছি, গাদার বদলে পেটির মাছ দিয়েছি, এবার কি টিভি চালিয়ে দেব? শিখা ফোন শেষ করে বসার ঘরে এসে দেখল তাকে টিভি চালাতে হবে না। কনক চাপা নিজেই টিভি চালিয়ে নিয়েছে, মাটিতে বসে সোফায় হেলান দিয়ে টিভি দেখছে, মুখে মিটিমিটি হাসি। শিখাকে দেখে পা গুটিয়ে বলল, আসেন বৌদি, আসেন, বসেন, একটা মজার বই হচ্ছে। শিখা একটু দূরে সোফার ওপর বসল। রাগ হলে তার মাথার মাঝখানটা কেমন জ্বালা জ্বালা করে। জ্বালাটা শুরু হয়েছে। না, এরকম হলে চলবে না, ঠান্ডা মাথায় থাকতে হবে। ঘাড়ে এসে যখন পড়েছে। হি হি। শিখা চমকে উঠে দেখল কনক চাপা হাসছে। আশ্চর্য তো, কি নিশ্চিন্তে বসে সিনেমা দেখছে। মেয়েটা সত্যি সত্যি চোরটার বউ তো। এইসব ক্রিমিনালদের আবার অনেকগুলো মেয়ে মানুষ থাকে, বউ সেজে ঘুরে বেড়ায়। মৌকা বুঝে এসে হাজির হয়েছে। টাকা পয়সা দিয়ে দেওয়াই ভালো, যত দেরি হবে সমস্যা বাড়বে। এই মেয়ে এখন টিভি চালিয়ে হাসছে, এরপর হয়তো বিছানায় নাক ডেকে ঘুমোবে।
200-400তে যদি আপদ ঘাড় থেকে নেমে যায় যাবে। খেসারতের কপাল ছিল 200-400তে হবে। শিখা গলা খাকারি দিয়ে বলল, তোমার বাড়ি কোথায় কনক চাপা? টিভির থেকে মুখ না ঘুরিয়ে মহিলা বলল, কিছু বললেন বৌদি? একটু দাঁড়ান, এই সিনটা শেষ হোক। দেখেন দেখেন লোকটা কেমন লাফায়, দেখেন একেবারেই হনুমান। শিখা চুপ করে রইল। মেয়েটা মনে হচ্ছে পাগলি। যত সময় যাচ্ছে স্পষ্ট হচ্ছে। সিন শেষ হতে কনক চাপা ঘুরে বসলো, বলল, হ্যাঁ বলেন বৌদি। শিখা একটু হাসার চেষ্টা করলো। ম্যানেজ করতে হলে দরকার হাসি মুখ। তবে মনে হচ্ছে হাসিটা ঠিক হলো না। থতমত অবস্থায় বলল, না তেমন কিছু নয়, বলছিলাম তোমার বাড়ি কোথায়? কি যে বলেন বৌদি, আমাদের আবার বাড়ি? লাইনের ওপাশে থাকি। ও রোজই তো বলে তুলে দেব তুলে দেব। অবস্থা এমন হয়েছে যে তুলে দেব না শুনলে এখন আর রাতে ঘুম হয় না। আপনের যদি অভ্যেস হয়ে যায় তাহলেও একই কাণ্ড হবে। তুলে দেব শুনলে তবে ঘুম আসবে। শিখা কথা ঘোরানোর জন্য বলল, তুমি চিন্তা করো না, তোমার স্বামী খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কনক চাপা তার শাড়ির আঁচল গুছিয়ে বসলো, বলল, আজকাল আমি চিন্তা করি না বৌদি, আগে করতাম, খুব করতাম। এই রাতে বেরোলে চিন্তা করতাম, এই পুলিশে ধরলো কিনা চিন্তা করতাম, এই মার খেয়ে হাত পা ভাঙলো কিনা চিন্তা করতাম। এখন করি না। বুঝে গেছি এই 2-4টা দিন এদিক সেদিক হবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। আপনি কি বলেন, ঠিক হয়ে যাবে না? শিখা বুঝতে পারছে না কি বলা উচিত। সে একটু চুপ করে থেকে বলল, ঠিক হয়ে যাবে, নিশ্চয় ঠিক হয়ে যাবে। তোমার বরের তেমন কিছু হয়েছে বলে তো মনে হয় না। কনক চাপা হতাশ ভঙ্গিতে বলল, আমারও তাই মনে হয় বৌদি, তেমন কিছু হয়নি। লোক মারফত খবর পেয়ে হাসপাতালে যখন গেলাম তখন দেখি বিল্টুর বাপে ইঞ্জেকশন নিয়ে ঘুমায়। আমি নার্সকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, কটা ইঞ্জেকশন? সে বলল, একটা। তখনই বুঝেছি মোটে একটা ইঞ্জেকশন নিয়ে যখন অমন নিশ্চিন্তে ঘুমায় তখন তেমন কিছু হয় নাই। আপনি বলেন না বৌদি, তেমন কিছু হলে একটা ইঞ্জেকশনে ঘুমাতো? কথা শুনে মনে হচ্ছে মাত্র একটা ইঞ্জেকশনে স্বামীর ঘুমিয়ে পড়ায় এই মেয়ে খুশি নয়। সে চাইছে আরও বেশি কিছু, আরও খারাপ। কেন? বেশি টাকা পাওয়া যেত? কি ভয়ানক! শিখার অস্বস্তিটা বাড়ছে। এ কি বিচ্ছিরি ফ্যাসাদ রে বাবা! এরকম কখনো ঘটে? বিশ্বনাথ যাই বলুক, কখনো ঘটে না। মনে জোর আনার চেষ্টা করলো শিখা। গলা নামিয়ে বলল, চিকিৎসার খরচাপাতি নিয়ে তুমি ভেবো না কনক চাপা। ঘটনা যখন আমাদের বাড়িতেই হয়েছে, তোমার কি মনে হয় কেমন টাকা পয়সা লাগতে পারে? তুমি তো হাসপাতালে গিয়েছিলে। মহিলা নড়ে চড়ে বসল। শিখা আর চোখে তাকিয়ে বলল, ওষুধ বিশুধের তো একটা খরচ আছে, আছে না? কনক চাপা মুখ নামিয়ে শাড়ির আঁচলটা আঙুলে পাকাতে পাকাতে বলল, তা আছে, খরচাপাতি তো একটা আছেই। শিখা একটু থামল। আচ্ছা, এই মেয়ের কাছে কোনো অস্ত্র টস্ত্র নেই তো? চোরের বউরা কি ছুরি টুরি নিয়ে ঘোরে? ঘোরাটাই স্বাভাবিক। এই ফাঁকা ফ্ল্যাটে পেয়ে তাকে যদি এখন আক্রমণ করে। ঠান্ডা একটা ভয় শিখারের শরীরে বয়ে গেল। ঘরে একটা লোহার রড ছিল না, সেটা কোথায় গেল? বিশ্বনাথ কোথাও সরালো? ইস, গৌরীকে আজ দুপুরে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। কিন্তু রাখলেও তো সমস্যা, ঘটনা জানাজানি হয়ে যেত। শিখা শক্ত মনেরই মেয়ে, কিন্তু কি যেন হচ্ছে। ভয়? না, এখন ভয় পেলে চলবে না।
এই মেয়ে যদি বোঝে সে ভয় পেয়ে গেছে, তাহলে আরও বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। কে জানে, হয়তো ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়লে কি করবে? চিৎকার করবে? শিখা কাপা গলায় বলল, তোমার দাদাবাবু আমাকে বলেছে যা হওয়ার হয়ে গেছে, 200-300 টাকা যা খরচা লাগে। শিখা চুপ করল। টাকার পরিমাণ কি কম হয়ে যাচ্ছে? হোক, কম থেকে শুরু করাই ভালো। চা খাবে কনক? খাও না, 1 কাপ চা করি, তুমি খেলে আমিও 1 কাপ খেতে পারি। আসলে শিখা এ ঘর থেকে খানিকক্ষণের জন্য সরে যেতে চায়। বিশ্বনাথকে এখনই একটা ফোন করতে হবে। তাকে 2টো কথা জিজ্ঞেস করা দরকার। 1, কত টাকার কথা বলবে? আর 2, লোহার রডটা কোথায়? বাড়িতে আদা আছে বৌদি? কনক চাপা 2 হাত তুলে আড়মোড়া ভাঙল। এতক্ষণ খেয়াল হয়নি। হাত তোলার পরে বা শিখা বুঝতে পারল মেয়েটার শরীরের গড়নটা খারাপ নয়। রোগা হলেও কোমরে বুকে মাংস আছে। হাতে জোর কেমন? কাপা গলায় শিখা বলল, কেন, তুমি কি আদা চা খাবে? না, আদা চা খাবো না। আদার সঙ্গে 2টা তেজপাতাও জলে ফেলে দেন। আদা তেজপাতা চা খাবো? বিল্টুর বাবায়ে বলে গা ম্যাজ ম্যাজ হলে আদা তেজপাতা চা হলো গিয়ে দারুণ উপকারী। সেরকম খাটাখাটনি হলে আমি সকালে বিল্টুর বাবারে আদা তেজপাতা চা করে দিই। আচ্ছা, দেখছি। শিখা রান্নাঘরের দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়ালো। মুখ ফিরিয়ে বলল, আমি চা বানিয়ে আনছি, তুমি ততক্ষণে মনে মনে একটা হিসেবপত্র করে নাও কনক চাপা। কত খরচ টরচ হবে সেই হিসেব। বিকেল তো হয়েই এলো, একটু পরেই তোমাকে আবার হাসপাতালে যেতে হবে। ভিজিটিং আওয়ার 4টে থেকে। 4টে থেকে না? কনক চাপা হাই তুলে বলল, 4টে না 5টা কে জানে, কিছু একটা হবে, ও নিয়ে আমার মাথা ব্যথা নাই। রান্নাঘরে গিয়ে দ্রুত মোবাইলের নম্বর টিপল শিখা। 1 বার, 2 বার, 3 বার। 3 বারেও বিশ্বনাথকে ধরা গেল না। তবে ফোন বন্ধ। ফোন বন্ধ কেন? নিশ্চয় মিটিং করছে। উফ, মানুষটার কোনো কাণ্ডজ্ঞান নেই। আজকের দিনে মিটিং কিসের? ওর উচিত এখনই বাড়ি চলে আসা। চায়ে কয়েক কুচি আদা দিলেও তেজপাতা ফেলতে ভরসা পেল না শিখা। কনক চাপা হাতল ভাঙা কাপে লম্বা চুমুক দিয়ে বলল, বৌদি, বড় লজ্জা লাগে। শিখাও চা নিয়েছে, তবে তার খেতে ইচ্ছে করছে না। নিতে হয় তাই নিয়েছে। সে অবাক হয়ে বলল, লজ্জা লাগে? লজ্জা লাগবে কেন? বাহ, লজ্জা লাগবে না? এত যত্ন আত্মীতে লজ্জা লাগবে না? শিখা যেন খানিকটা নিজের অজান্তেই বলে ফেলল, না না, তা কেন? মেয়েটা হাসলো, বলল, বৌদি, আমরা আরাম করে বসে ভাত মাছ চা খাওয়ার মানুষ নই। আমরা হলাম গিয়ে লাথি ঝাঁটা খাওয়া মানুষ। মিথ্যে লাথি ঝাঁটা নয় বৌদি, সত্যিকারের লাথি ঝাঁটা। শিখা মনে মনে সতর্ক হলো, মেয়েটা হয় পাগল, নয় সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে। টাকা বেশি পাওয়ার মতলব। সাবধান, এখন পাগলের মতো হাসছে, এরপর নিশ্চয় কাঁদবে। কেঁদে পা জড়িয়ে ধরবে। পাগলরা হাসির পরেই কাঁদে। শিখা কিছুটা সরে বসলো। কথা ঘোরানোর জন্য বলল, চা কেমন হয়েছে কনক চাপা? কনক চাপা কাপে লম্বা চুমুক দিয়ে বলল, চা সুন্দর হয়েছে। ভাগ্যিস কাল রাতে বিল্টুর বাপে আপনার এই ফেলটি থেকে পড়েছিল, ফেলার থেকে পড়েছিল, নইলে কি দাদায়ে এমন খাতির খুতির করে ঘরে নিয়ে আসতো না? আপনে এমন যত্ন করে খাওয়াতেন, আপনিও 2টা লাথি দিতেন। চোরের বউরে লাথি দেওয়ার মজা অনেক। শিখার ইচ্ছে ছিল না, তবু সে গলা নামিয়ে বলে ফেলল, ছি, অমন করে বলে না,
কত বড় বিপদ হতে পারত। কনক চাপা দাঁত দেখানো হাসি হেসে উঠে দাঁড়ালো, ফের হাত তুলে আড়মোড়া ভাঙল, বলল, রোজই বিপদের মধ্যে আছি। ঘরে মার খাওয়ার বিপদ, বাইরে স্বামী মরার বিপদ, আমার আবার বড় বিপদ, ছোট বিপদ। তবে চিন্তা করেন না বৌদি, আর বেশি দিন নয়। একটা ফন্দি করেছি, চেঞ্জ একটা পেলেই দেখিয়ে দেব। না, আর কোনো সন্দেহ নেই, এই মেয়ে পাগলই। পাগল হলে সুবিধে বেশি না কম? বেশি হওয়াই উচিত। পাগল মানুষ টাকা পয়সা নিয়ে ঝামেলায় যায় না। শিখার মুখ ফসকে বেরিয়ে গেল, কি ফন্দি? কোনো উত্তর দিল না কনক চাপা। মাথা নামিয়ে মিটিমিটি হাসতে লাগলো। সময় নিয়ে শাড়ির কুচি ঠিক করলো। তারপর মুখ তুলে চোখ নাচিয়ে পড়ল, সে একটা জিনিস আছে, আগে বলা যাবে না। ছাড়েন সব কথা। বৌদি, যাওয়ার আগে একটা শাড়ি দেবেন তো? পুরনো হলে ক্ষতি নাই, তবে জমিটা যেন ভালো হয়। ভদ্রলোকের বাড়ি যাওয়ার মতো কোনো শাড়ি নেই ঘরে। ইস, দেখেন না আপনার এখানে কি পরে এসেছি। আপনি খরচাপাতির কথা কি যেন বলছিলেন? শিখা উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তো। তুমি বলো, কত দিলে মোটামুটি তোমার? বলো না, লজ্জা পাচ্ছ কেন? আহা, ঘটনা যখন একটা ঘটেই গেছে, তোমার দাদাবাবু আমায় বলে দিয়েছেন, যতই হোক গরিব মানুষ। তোমার দাদাবাবুও একবার হাসপাতালে যাবে ক্ষণ, আজ না পারলে কাল পরশু তো যাবেই। কনক চাপা সত্যি সত্যি যেন লজ্জা পেল, বলল, না না, দাদারে আর ব্যস্ত করবেন না, উনি অনেক করেছেন। নিয়ে যাওয়ার কথা ছিল পুলিশ থানায়, তার বদলে নিয়ে এসেছেন ঘরে। এর বেশি আর কি করবেন? বৌদি, আপনার ওই স্পটটা একবার দেখা যাবে? শিখা অবাক হয়ে বলল, স্পট? কিসের স্পট? ওই যে যেখান থেকে বিল্টুর বাবা পড়ছে, সেই স্পটটা দেখা যাবে একবার? শিখা বিরক্ত হলো। মেয়েটা তো বড্ড ফ্যাচাং করে, সহ্যের একটা সীমা আছে। শিখা বিরক্ত গলায় বলল, বারান্দা দেখে কি করবে? কনক চাপা হেসে বলল, রাগ করেন না বৌদি, একটু দেখতাম। জায়গাটা কত উঁচু, না দেখে টাকা পয়সা ঠিক করি কি করে? মানুষটা বাঁচবে না মরবে, এক পা ভাঙবে না দুই পাই ভাঙবে, পায়ের সঙ্গে হাত ভাঙবে না মাথা ফাটবে, সবেরই তো একটা হিসেব লাগে, লাগে না? উফ, আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে তো। যাক, কাজটা গুটিয়ে আনার মুখে ভেস্তে দিয়ে লাভ নেই, যা খুশি করুক। যাও দেখে এসো, ওই যে দরজা, বেরোলেই ডান দিকে বারান্দা। তোমার বিল্টুর বাবা কি এই কাণ্ডই করে? চুরি করতে লোকের বারান্দা বেয়ে ওপরে ওঠে? গলায় ইচ্ছে করেই একটা চাপা হুমকির ভাব আনলো শিখা। সেই হুমকিকে পাত্তা না দিয়ে কনক চাপা নির্লিপ্ত মুখে পড়ল, এখন তাই ওঠে, বারান্দা দিয়েই ওঠে। তবে সেদিন বলছিল এবার আগে ছাদে উঠে যাবে, তারপর নামবে, আর তাড়া খেলে ছাদ থেকেই লাফ দেবে নিচে। ছাদ থেকে নিচে পড়লে পাবলিক নাকি বেশি ঘাবড়ায়। আমার কি মনে হয় জানেন বৌদি, বেশি দিন এই টেকনিক বিল্টুর বাবায়ে চালাতে পারবে না। দু একবারের পরই ফটাস করে মরে যাবে। আপনি কি বলেন? কনক চাপা বারান্দার দিকে চলে যাওয়ার পর স্থির হয়ে দাঁড়িয়ে রইল শিখা। যা ঘটছে, যা শুনছে, তা কি সত্যি? নিশ্চয়ই সত্যি নয়, এমন কখনো হতে পারে না। শিখার চমক ভাঙল মোবাইলের আওয়াজে। কি হলো, ধরছ না কেন?
বিশ্বনাথের গলায় বিরক্তি। এই তো ধরলাম তুমি ফোন বন্ধ করে রেখেছিলে। হাসপাতালের ভেতরে ছিলাম, লোকটার এক্স-রে হলো, ডাক্তারের সঙ্গে কথা বললাম। শিখা অবাক হয়ে বলল, হাসপাতালে? হাসপাতালে গেলে কখন? অফিস থেকে চলে এসেছি, পরিমলও সঙ্গে এসেছে। গুড নিউজ আছে শিখা, মিরাক্কেল বলতে পারো। ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছেন। হারামজাদাটার কিছুই হয়নি, নো হাত পা ভাঙা, নাথিং, শুধু একটু মাথা ফেটেছে, 3টে মাত্র স্টিচ, কোনো ব্যাপারই নয়। শিখা উত্তেজিত হয়ে বলল, বলো কি, সত্যি? বিশ্বনাথ হাসতে হাসতে বলল, সত্যি না তো কি, হাসপাতাল আজই লোকটাকে ছেড়ে দিচ্ছে। উফ, বেটা যে কি চিন্তায় ফেলেছিল, এখন বেডে বসে গরম দুধ খাচ্ছে আর পা নাড়ছে শালা। সারাটা দিন চোরের মতো ফিসফাস করে কেটেছে, আর দরকার নেই। শিখা জোর গলায় বলল, লোকটার দলবল কিছু দেখলে? গুন্ডা টুন্ডা? থুস, কেউ নেই, একেবারে ভিখিরি। মিছি মিছি ভয় পেয়েছিলাম, বুঝতে পারলাম শুধু বউটাকে নিয়ে এসব করে বেড়ায়। হারামজাদাটার হাতে 100 টাকা দিয়ে পরিমল বলল, যা, এবারের মতো ছেড়ে দিলাম, তোকে পুলিশের হাতে দিচ্ছি না। ফের যদি লোকটা আমাদের পাটা ধরে, একাকার কাণ্ড। ওই মেয়েটা কোথায়, চোরের বউটা? শিখা এবার গলা একটু নামালো, বারান্দার দিকে তাকিয়ে বলল, যা, ওরকম করে বলো না, কনক চাপা একটা পাগলি। কনক চাপা? কনক চাপা আবার কে? বিশ্বনাথের গলায় বিস্ময়। শিখা হেসে বলল, লোকটার বউ বারান্দায় গেছে, মনে হচ্ছে ফিতে হাতে মাপছে বর কত উঁচু থেকে পড়েছে, সেই বুঝে টাকার অ্যামাউন্ট ঠিক করবে বলেছে। অ্যামাউন্ট ঠিক করাচ্ছি, এখনই ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। ট্যাফু করলে বলো পুলিশ ডাকবো, পুলিশ এসে লাথি মারতে মারতে নিয়ে যাবে, দেখবে এইটুকু বললেই কাজ দেবে, ভয়ে কুঁকড়ে যাবে। শিখা হালকা ধমক দিয়ে বলল, এই বলছি না, ওরকম করে বলো না, বিপদ কেটে গেছে বলে হম্বি তম্বি খুব বেড়েছে দেখছি। মেয়েটাকে আমি বের করে দিচ্ছি, তবে হাতে কয়েকটা টাকা দিয়ে দেব, কিন্তু বেশি না, এই 10-20 টাকা। বেচারি আশা করে আছে। বিশ্বনাথ অবাক হয়ে বলল, কি বলছো তুমি, টাকা দেবে? খবরদার, একদম প্রশ্রয় দেবে না, একটু পরেই আমি আসছি। উফ, বিরাট ভাড়া কাটলো। এই শোনো, পরিমল খেতে চাইছে, প্রন পকৌড়া আর 2 পেক করে। আজ পারমিশন দিতে হবে কিন্তু। শিখা খুশি খুশি গলায় বলল, যাও, যা খুশি করো। বিশ্বনাথের মোবাইল কেটে দিতে দিতে শিখা ঠিক করল, টাকা নয়, কনক চাপাকে সে একটা শাড়িই দেবে। ইচ্ছে করলে একটা ভালো শাড়ি সে দিতে পারে, কিন্তু দেবে না, মোটামুটি ধরনের একটা দেবে। ভালো শাড়ি দিলে এই মেয়ে লাই পেয়ে যাবে। ছোট লোকদের সব করতে হয়, লাই দিতে নেই। শাড়ির জন্য শিখা তার শোয়ার ঘরের দিকে পা বাড়াতেই বিকট আওয়াজটা হলো, ঠিক যেন ভোর রাতের সেই আওয়াজ। বারান্দা থেকে ছিটকে কেউ নিচের চাতালে গিয়ে পড়ল, পড়বার আগে ধাক্কা খেল দোতলার কার্নিশে। অন্যদিন এই বিকেল হব সময়টার ফ্ল্যাটের সামনেই 2-1টা ট্যাক্সি দাঁড়িয়ে থাকে, আজ নেই। ঝন্টু সিংয়ের ডেকে দেওয়া রিক্সাতেই হাসপাতালে যাচ্ছে শিখা। তার কাঁধে কনক চাপার মাথা, সেই মাথার মাঝখানে থেকে চুইয়ে আসা রক্তে শিখার জামা ভিজে যাচ্ছে। রিকশায় ওঠা পর্যন্ত মেয়েটার জ্ঞান ছিল, এখন আচ্ছন্ন হয়ে পড়েছে।
তার আগে ফিসফিস করে বলেছে, ইস, লাভটা ঠিক মতো হলো না বৌদি, মনে হচ্ছে এবারও বেঁচে যাব। আপনের কি মনে হয়? দুহাত দিয়ে কনক চাপাকে জড়িয়ে রেখেছে শিখা। তার দু চোখ বেয়ে দরদর করে জল পড়ছে। সে খুব চেষ্টা করছে কান্না থামাতে, পারছে না। রিক্সাওয়ালাকে বিড়বিড় করে বলল, তাড়াতাড়ি চলো, আর একটু তাড়াতাড়ি চলো ভাই। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। এই অসাধারণ গল্পটি দেশ পত্রিকায় 2005-এর 2রা নভেম্বর প্রকাশিত হয়।